মোবারক। সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে শুনছেন সকলে ভালো আছেন। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রেনেটা ডক্টরস ডায়েরি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই রেনেটা ক্যান্সার কেয়ার। দর্শক, এই ঈদের সময়ে যারা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন, আশা করি পরিবারের সকলের সাথে আপনাদের ভালো সময় কাটছে। আপনাদের সময়টুকুকে আরেকটু রঙিন করতে আমরা আজকে একটি বিশেষ আয়োজনে উপস্থিত হয়েছি, যেখানে বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে 3 জন ডাক্তার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তাদের পরিবারের গল্প, তাদের ব্যক্তিগত গল্প এবং তাদের পেশাগত গল্প শুনবো আপনাদের সকলের সাথে মিলে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের স্টুডিওতে আছেন ডক্টর এমডি মোয়াররফ হোসেন। তিনি প্রফেসর এবং এক্স ডিরেক্টর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল। আমাদের সাথে আছেন ডক্টর মাফরুহা আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর হেমাটোলজি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল। এবং আমাদের সাথে কানাডা থেকে যুক্ত হয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর শাফি ভুঁইয়া। ঈদ মুবারক আপনাদের সকলকে। ঈদ মুবারক। আমরা প্রথমে মোয়াররফ হোসেন স্যার, আপনার কাছে আসি। জীবনের একটি দীর্ঘ সময় পার করেছেন, বাংলাদেশের ক্যান্সার সেবায় একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, পলিসি লেভেলে ভূমিকা রেখেছেন। সব কিছুর জন্য অভিনন্দন। আজকের যে ঈদের একটি বিশেষ মুহূর্তে আপনাকে আমরা পেয়েছি, সেজন্য আমরা খুবই আনন্দিত। আমরা প্রথমে একটুখানি জানতে চাই, বেড়ে ওঠাটা কেমন ছিল? আমরা জীবনের একটি বিশেষ পর্যায়ে পৌঁছে গেছেন, ছোটবেলার সাথে মিলিয়ে এখন কেমন মনে হয়, জীবনে কতখানি অর্জন হয়েছে? আমার জন্ম একটা দ্বীপের নাম হাতিয়া। আচ্ছা। আমি এসএসসি বা ম্যাট্রিক পর্যন্ত হাতিয়াতে পড়াশোনা করি। তারপর ঢাকা কলেজ থেকে পাশ করার পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ। আচ্ছা। এরপরে তখনকার আইপিজিএম আন্ডার বা বর্তমানে বিএমইও যেটা, সেখান থেকে ডিগ্রি করা, পিসিপিএস এফসিপিএস করা, এগুলি, অথবা বিদেশে অনেক ট্রেনিং করা। কিন্তু আমি কেন এই সাবজেক্টে আসলাম সেটার একটু কথা বলি। জি। 1988 সালে আমি যখন খুবই ইয়াং, জাস্ট 1 বছর ইন্টার্নি করে 1 বছর গ্রামে থাকা, তখনকার যে নিয়ম ছিল। আচ্ছা। তারপরে কিন্তু আমি সাবজেক্টে আসি। ক্যান্সার সাবজেক্টটা তখন কিন্তু খুব প্রিয় ছিল না, তেমন রুগীও ছিল না। কিন্তু আমি চিরাং মেডিকেল কলেজের এই ব্যাচের ভালো ছাত্র ছিলাম। তা আমি কেন এই সাবজেক্টে আসলাম, এটা আমার একটা পারিবারিক ইতিহাস আছে। আমার নানা, আমাদের কোনো মামা নাই, খুব ওনার যখন বয়স 35 বছর, তখন আমার নানি মারা যায়। আমার মারা 4 বোন। আমার নানা আর কোনো বিয়ে করেন নাই, ওনাদেরকে পেলে বসে মানুষ করেছেন। তো এই নানার যখন ক্যান্সার ধরা পড়ে 1985 সালে, আমি তখন ইন্টার্নি। আচ্ছা। চট্টগ্রাম মেডিকেল কলেজের। তখন নানাকে নিয়ে চিরাঙে নিয়ে আসা হয়, ওনার পাকস্থলীর ক্যান্সার। আমরা 3 মাস ধরে নানাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলাম। কেউ বললো মেডিসিনের স্যারকে দেখাও, কেউ বললো যে অমুক স্যার সার্জারি করবে না, আবার কেউ বললো অমুক স্যারের সবসময় হাতে ছুরি থাকে, উনি সার্জারিটা করে ফেলবে, দেখো। তো তখন চিরাঙের আমরা একটা চকবাজারে একটা হোটেল ছিল, তার নাম 5 স্টার হোটেল। এটা আসলে 5 স্টার, এটা চিৎকাত হোটেল। ফ্যামিলির অনেকেই মিলে সেই চিৎকাত হোটেলের মধ্যেই নানাকে নিয়ে প্রায় 2 থেকে 3 মাস, একবার এই স্যারের কাছে, একবার অমুক কাছে যাই। এই করতে করতে একটা সময় ধরে নানার কিছুই করা হলো না, সম্ভব হলো না, অ্যাডভান্সড সিয়াস্টোমাক। তখন আমার মনে একটা জিনিস জাগলো, যে এই যে ক্যান্সারের পেশেন্টগুলি, তাদের সবাই তো ভালো হবে না, আবার অনেকেই ভালো হবে, আবার অনেককে রোগের প্রশমন করা যাবে। কিন্তু আমাদের দেশের মানুষ না বুঝে অনেক সময় তার জমি জমা অথবা হালের বলদটা বিক্রি করে সে বিদেশ যায়। ধরেন একটা লিভার ক্যান্সারের পেশেন্ট, সে তার জীবনের সব কিছু বিক্রি করে সে হয়তো বাবাকে বাঁচাতে হবে, তখন সে বিদেশ যায়, কিন্তু শূন্য হাতে ফিরে আসে, কারণ অ্যাডভান্স লিভার ক্যান্সারের খুব ভালো চিকিৎসা নেই। সুতরাং আমি মনে করেছি, যদি আমি ক্যান্সারের উপরে ক্যারিয়ার করি, তাহলে সব মানুষকে আমি বাঁচাতে পারবো না, আবার অনেক মানুষকে আমি অনেকভাবে হেল্প করতে পারবো। যে অন্তত ফ্যামিলিকে বলতে পারো যে তোমার বাবার চিকিৎসা করে খুব বেশি লাভ হবে না, এর পিছনে তোমাদের অর্থ সব কিছু ব্যয় করে ধনে এবং প্রাণে মারার কোনো দরকার নেই। আবার কাউকে বলবো যে হ্যাঁ, তুমি চিকিৎসা করো বা আপনি চিকিৎসা করেন, আপনি চিকিৎসা করলে ভালো হবে। একটা লিম্ফোমার কথা বলি, একটা মহিলাদের কোরিওকার্সিনোমার কথা বলি, যে রোগ,
এরকম অনেক ক্যান্সার আছে। আজকাল তো ব্রেস্ট ক্যান্সার আমরা বলি অলমোস্ট যারা সেটা আর্লি স্টেজে আসবে এবং কিছু মলিকুলার যেগুলি স্টাডি আমরা বলি যেগুলি ভালো থাকে, তাদের কিন্তু কিউর হওয়ার সম্ভাবনা একেবারে মোর দেন 90%। সুতরাং সেই পেশেন্টগুলিতে অন্তত আমরা বলতে পারবো যে আপনি চিকিৎসা করান, আপনি চিকিৎসা করলে ভালো থাকবেন। কিন্তু বনাজি, কবিরাজি, ঝাড়ফুঁক, পানি পড়া এই সমস্ত থেকে সময়টা নষ্ট করবেন না। কারণ ক্যান্সারের কথা আমরা বলি, প্রাথমিক পর্যায়ে যদি শনাক্ত করা যায় তাহলে ক্যান্সারের ভালো চিকিৎসা আছে, সেটাই। আর চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবেন। আবার কাউকে বলি যে আপনি খামাখা আপনার সঞ্চিত সব কিছু ব্যয় করে বিদেশ গিয়ে চিকিৎসা করার দরকার নেই। একসময় আপনি ধনে প্রাণে দুইভাবে মরবেন। প্রশমনের সুতরাং, জায়গাটা আপনি নজর দিতে right, পারেন। হ্যাঁ, আমি যদি একটা ইন্টিগ্রেটেড ডিসিশন দিতে পারি যে আপনি চিকিৎসা করেন, আপনার চিকিৎসা করার দরকার নেই, আপনি প্যালিয়েটিভ বা এমনকি বেস্ট সাপোর্টিভ কেয়ার, আপনি স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা, স্থানীয় ডাক্তার আপনি জিজ্ঞেস করে আমার তো ক্যান্সার, কিন্তু আমি আপনাকে কেন ওনার কথা কেন বলছেন? সব ক্যান্সারের চিকিৎসা করা যায় না খুব অ্যাডভান্সড অবস্থায়, কারণ ক্যান্সার চিকিৎসা করার জন্য স্টেজিং ইম্পর্টেন্ট। ক্যান্সারের রোগটা কোন ধরনের ক্যান্সার, রোগীর শারীরিকভাবে সে কতটুকু সুস্থ সামর্থ্য সব কিছু চিন্তা করে কিন্তু আমরা চিকিৎসা দিই। সেটাই। সেই জন্য আমরা বলি যে ঠিক আছে আপনার বাড়ির কাছে স্থানীয় ডাক্তারের পরামর্শ নেবেন। উনি হয়তো বলবেন আমি তো ক্যান্সার ডাক্তার না, আমার কাছে কেন পাঠানো হলো? শুধু আপনি একটা কথা যে আমাকে স্যার বলেছে আমার ক্যান্সারের চিকিৎসার দরকার নেই, আমাকে আমার যেই কষ্টটা আছে সেটুকু কষ্টটা লাঘব করার লাঘব করা। ধরেন আপনার বমি হচ্ছে, বমির চিকিৎসা করেন, সেটাই। আপনার শরীরে ব্যথা হচ্ছে, ব্যথার চিকিৎসা করেন, জ্বর হচ্ছে, জ্বরের চিকিৎসা করেন। সুতরাং আপনি ওই বাড়ির কাছে স্থানীয় ডাক্তারের পরামর্শ নেন। সেটাই। তাহলে এই যে বিষয়টা, এটি কিন্তু এখনকার আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা তার একটা ইন্টিগ্রেটেড পার্ট হয়ে গেছে, এবং সেখানে যে ভূমিকাটা রেখেছেন, এবং আপনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ এবং হসপিটাল সেখানটার ডিরেক্টর হিসেবেও খুব সফলভাবে দায়িত্ব পালন করেছেন। যেই অনুভূতি থেকে শুরু, সেখানে একটা ভালো জায়গায় পৌঁছেছেন এবং জাতীয় ক্ষেত্রে অবদান রেখেছেন। আমরা আরও অনেক নানান প্রসঙ্গে আসব। আমরা একটু ঘুরে আসি আমাদের আজকে অন্য যে অতিথি যারা আছেন। ডক্টর মাফরুহা আক্তার, আপনি হেমাটোলজি বিভাগে আছেন ঢাকা মেডিকেল কলেজে। কিভাবে আসলেন চিকিৎসা পেশায় এবং এখন কেমন মনে হচ্ছে? যেই স্বপ্ন নিয়ে এসেছিলেন সেটা কতখানি বাস্তবায়িত হচ্ছে? জি, ধন্যবাদ। আসলে আমার বেড়ে ওঠাটা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের একটি জেলায় আমার জন্ম হয়েছিল, সেখানে মিশন হসপিটালে। তারপর থেকে যখন বড় হয়েছি, আমার বাবা মা একটি স্বপ্নর বীজ বলবো আমি আমার মধ্যে ঢুকিয়েছিলেন যে যদি তুমি বড় হয়ে চিকিৎসক হও। আমার বাবাও একজন চিকিৎসক। তো আমি এরপরে ক্যাডেট কলেজে চলে যাই ক্লাস 7-এ। একটা দীর্ঘ সময় সেখানে আমার কেটেছে, এবং সেখানে আমি বলবো যে একটা বড় জীবনের বেড়ে ওঠার একটি বড় সময় সেখানে কেটেছে, এবং নিজেকে গড়ে তোলার একটি সময় সেটি ছিল। তারপর যখন আমি বিশ্ববিদ্যালয়ে আসলাম, তখন আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাই। তো আমার বাবার একটি স্বপ্ন ছিল আসলে ঢাকা মেডিকেল কলেজে তার সন্তান পড়বে। তো সেই দিক থেকে আমি বলবো যে ঢাকা মেডিকেলের যখন হোস্টেলে আমরা থাকতে শুরু করলাম, সেটি আসলে একটা বিশাল অভিজ্ঞতার ঝুড়ি। তো সেখানে আমরা একটা সময়, আমার রুমমেট ছিল, তার থ্যালাসেমিয়ার ক্যারিয়ার ধরা পড়ে। তো আমরাই কিন্তু তাকে নিয়ে চলেছি ফিরেছি, কিন্তু তখনও আসলে থ্যালাসেমিয়া কি এটি আমরা জানতাম না। পরবর্তীতে যখন আমি হেমাটোলজিতে ক্যারিয়ার করি, তখন আমরা এটি সম্বন্ধে বিশাল অভিজ্ঞতা অর্জন করি, এবং আমি দেখি যে আসলে হেমাটোলজি এমন একটি সাবজেক্ট যেখানে সরাসরি রোগীর সাথে রোগীর ব্লাডের চেক আপটার দেখা যেরকম আমাদের পক্ষে সম্ভব হয়, রোগীর ব্লাডের স্লাইডটা দেখে খুব বেস্ট একটা ডায়াগনোসিস বের করা সেটা যেমন সম্ভব হয়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ট্রিটমেন্ট পারপাজেও আমরা চিকিৎসাটাও সেভাবে দিতে পারি। তো এই যে এই মেলবন্ধনটা এখানে আছে, এটি আমার কাছে খুব ভালো লাগে। এবং হেমাটোলজির আসলে দিন দিন এক্সপ্যানশন হচ্ছে। একটা সময় বাংলাদেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ছিল না, কিন্তু এখন হেমাটোলজির হাত ধরে বাংলাদেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে, যেটি কিনা রক্তের ক্যান্সার এবং থ্যালাসেমিয়ার মতন রোগীদের সম্পূর্ণরূপে
সুস্থ করে তোলা সম্ভব। তো এই যে এই উন্নত চিকিৎসাগুলো যখন আমাদের হাত দিয়ে রোগীরা নিয়ে সুস্থ হচ্ছেন, এখানে অনেক ভালো লাগা অনেক কাজ একটা করে। বিরাট স্বস্তি এবং এবং কিছু একটা কিছু সার্জারি আনন্দ। বললেন যে কোনো ট্রিটমেন্ট আছে যখন আমরা পেশেন্টকে এমনভাবে এনকারেজ করি, কারণ যে এর মধ্যে একটি আছে অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, এটি যখন আসে আমরা খুব ঝাঁপিয়ে পড়ি রোগীকে জীবন বাঁচানোর জন্য, কারণ শুধুমাত্র মুখে খাওয়ার ওষুধ এবং কিছু ইনজেকশন দিয়েই আজীবন সুস্থ হয়ে রাখা যায়। সম্ভব। এবং এই কিউরেটিভ অ্যাপ্রোচটা আমরা আসলে ছাড়তে চাই না, কারণ রোগীরা তো জানে না, যখন তারা মনে করে যে ব্লাড ক্যান্সার হয়েছে অনেকে হাল ছেড়ে দেয়। তো ওই জায়গাটাতে আমরা রোগীদের কাউন্সেলিং করে তাদের ট্রিটমেন্টটা যাতে নেয়, এটি আমরা বলি। খুবই চমৎকার একটি বিষয় যে ক্যান্সার শব্দটার সাথে আপনারা দুজনেই যুক্ত আছেন এই ফিল্ডে। ক্যান্সার শুনলেই মানুষের ভিতরে একটা ভয়, কিন্তু আপনারা দুজনেই খুব সুন্দর করে বলে দিয়েছেন যে আসলে ক্যান্সার মানেই সব ক্যান্সারকে এক পাল্লায় মাপার কোনো সুযোগ নাই, কিছু এমন ক্যান্সার আছে অনেক রোগী আছে ব্লাড ক্যান্সারের, যারা ছোটবেলায় ব্লাড ক্যান্সার হয়েছিল, এখন তারা কেউ ডাক্তার হয়েছে, বোনমারা ট্রান্সপ্লান্ট করার পরে কেউ বুয়েটে পড়াশোনা করেছে, দেশের বাইরে মাস্টার্স করছে, এমনও আছে। তো এটি আসলে জাস্ট ইনফরমেশনটা দেওয়া এবং সেইভাবে রোগীদেরকে হেল্প করা। খুব জটিল দুটো রোগের ক্ষেত্রে আপনারা ক্যান্সারের, যেমন রক্ত সংক্রান্ত যে সব অসুখ, থ্যালাসেমিয়া থেকে শুরু করে ক্যান্সার এবং মোরাফসার যে সলিড ক্যান্সার বা অন্য ক্যান্সার নিজে কাজ করছেন। দেশের মানুষের ভেতরে এই স্বস্তি দেওয়াটাই, আশার জাগিয়ে তোলার জায়গাটায় যে ভূমিকা রাখছেন, আবারও অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। আমরা আরও অন্যান্য প্রসঙ্গে আসবো। আমরা একটু ডক্টর শাফি ভুঁইয়া, আপনি কানাডাতে আছেন দীর্ঘদিন ধরে, বাংলাদেশে পড়াশোনা করেছেন মেডিকেল কলেজে, সেই গল্পটুকু একটু শুনি। আমরা যেই আমাদের বাকি দুজন অতিথি শুনছিলাম যে তাদের অনুভূতিটা কি, তারা যেই সেক্টরে কাজ করছেন, আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হয়েছেন, সেটিরই মূল উদ্দীপনাটা আসলে কি ছিল? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে আজকে যারা আছেন সহ আলোচক এবং সবাইকে শুভেচ্ছা টরন্টো থেকে। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম ওনাদের কথা। আমার প্রত্যেকের একটা স্টোরি থাকে, আমার একটা গল্প আছে, জীবনের গল্প। আমার গল্পটা একটু অন্যরকম। আমার হচ্ছে দুটা কারণ আমি বলতে পারেন যে আমি জনস্বাস্থ্যের দিকে বেশি আমার চোখ চলে আসছে। ওনাদের মতো হয়তো আমি রোগের চিকিৎসা করি না আর, বা খুব একটা করি নাই জীবন এই লম্বা জীবন, এই 25 বছর 30 বছর। আমি বেসিক্যালি যুদ্ধের সময়, 71 যুদ্ধের সময় আমি একজন যুদ্ধাহত শিশু ছিলাম। আমার চিকিৎসার জন্য কোনো সুযোগ তখন ছিল না। এটা হচ্ছে এক। দ্বিতীয় কারণ হচ্ছে আমার মা, যে কিনা চেত যে আমার ছেলে মেয়ে, আমার কিন্তু 8 ভাই 4 বোন, অনেকেই অনেক সাবজেক্টে পড়াশোনা করেছে কিন্তু ডাক্তার কেউ হতে চায় না। সো আমার মা আমাকে যখন বললো তোমাকে ডাক্তার হতে হবে, আমার তো আসলে আর কোনো চয়েস নাই। আমি এটা এভাবে নেই যে মায়ের সেবা করব এবং দেশের সেবা করব, সেই জন্য আমাকে ডাক্তার হইতে হবে। এটা ছিল ইনিশিয়াল স্পিরিট। কিন্তু যখন আমি চিকিৎসা বিদ্যায় যোগ দিলাম, আমি দেখলাম যে আসলে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে আমার বেশি কাজ করা উচিত। আমি মায়ের মুখে হাসি দেখতে চাই, একটা শিশুকে তার রোগ মুক্ত দেখতে চাই, সে যেন অসুস্থ হওয়ার আগেই তার অসুস্থ যাতে না হতে হয় সেই প্রিভেন্টিভ মেজারটা আমি মানুষের কাছে দিতে চাই। আমি প্রমোট করতে চাই ওয়েলবিং, হ্যাপিনেস। এটা, এই তিনটা সেন্টিমেন্ট আমাকে খুবই ডাক্তারি পেশায় থাকতে সাহায্য করছে আর কি। এখন যে আমি মেডিকেল প্রফেশনে থাকি, কিন্তু রোগের চিকিৎসা দিয়ে না, সামাজিক চিকিৎসা দিয়ে। যে আমি চাই হ্যাপিনেস শুড বি ইনফেকশাস, এবং এটা তখনই হবে যখন আমরা যে কোনো লেভেল থেকে হোক, আমরা যদি পরিবার থেকে, সমাজ থেকে, দেশ থেকে একটা মাকে আমরা সুস্থভাবে তার গর্ভের নিশ্চয়তা দিতে পারি, আমরা যেটা বলি সেফ প্রেগন্যান্সি। উনি যদি একটা সুস্থ শিশু জন্ম দিতে পারে, সেই সুস্থ শিশুটা কিন্তু পড়াশোনা করবে, চাকরি করবে, দেশের অর্থনৈতিক উন্নতি হবে, দেশ উন্নতি হবে। এটা বিরাট একটা কর্মযজ্ঞ, আমি জানি।
কাজী ডাক্তার সাহেবরা যে সকল রোগী নিয়ে ডিল করেন, ওই রোগীদের জন্য যে হেলথ সিস্টেমটা দরকার ওইটাকে স্ট্রেনথেন করা, এবং ওই সিস্টেমে যারা কাজ করবেন তাদেরকে প্রপারলি ট্রেন্ড এন্ড ক্যাপাসিটি বিল্ড করা। অ্যাজ এ রেজাল্ট আওয়ার হেলথ সিস্টেম উইল বি স্ট্রেনথেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নতি হবে, আমাদের দেশের মানুষ সুস্থ থাকবে। এই সুস্থতা এবং মানুষের হ্যাপিনেস, এটা আমাকে বড় অ্যাট্রাক্ট করে। সেই জন্য আসলে আমি জনস্বাস্থ্য মেডিকেল এখানে কলেজে আসে। গিয়েছি। আচ্ছা, ধন্যবাদ ডক্টর শাফি ভাই। আমরা তিনজনেরই মূল উদ্দীপনার জায়গাটা শুনলাম। আসলে এটি একটু বলার উদ্দেশ্য আছে এই জায়গাটা, যে সাম্প্রতিককালে আমরা দেখছি যে বাংলাদেশে আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে। আপনারা একটা দীর্ঘ সময়ে দেশে কাজ করেছেন এবং খুব ক্রিটিক্যাল সেক্টরে কাজ করেছেন, কিন্তু আমরা দেখছি যে ডাক্তার যারা আমাদের এখানে আছেন তাদের সাথে আমাদের সাধারণ মানুষের যারা রোগী তাদের সম্পর্কের জায়গাটায় কিন্তু কিছুটা অনাস্থা তৈরি হয়েছে। এটা ঐতিহাসিকভাবেই ছিল, কিন্তু ইদানিং হয়তো সোশ্যাল মিডিয়ার কারণে জিনিসগুলো অনেক বেশি বেড়েছে। এই জায়গাটা আমরা একটুখানি টাচ করতে চাই, যদিও ঈদের প্রোগ্রাম, কিন্তু তারপরও একজন ডাক্তার হিসেবে ডক্টর মোয়াররফ হোসেন, যদি আপনার কাছে আসি, এখনকার সময়টাকে কিভাবে দেখেন? আমরা রোগীদের সাথে যে এরকম একটি মৃদুতাপূর্ণ আন্তরিক সম্পর্ক চেয়েছিলাম বা চাই, সেখানে আমরা কতখানি পৌঁছতে পেরেছি? না পারলে তার মূল কারণটা আসলে কি? আমাদের দেশে এখনো ডক্টর পেশেন্ট রিলেশনশিপ যেটা, সেটা অত্যন্ত ভালো আমি মনে করি। এমনিতে ভালোই আছে, তাহলে আমরা খুবই ভালো। ভালো লাগছে শুনে। কিন্তু এটি আপনি ধরেন যে 100 জন রোগীর মধ্যে কিন্তু সবাই খারাপ না, হ্যাঁ, হয়তো একজন হইতে পারে খারাপ, 99 কিন্তু খুবই ভালো। এখন বাবা মার যদি 8 সন্তান থাকে, সব কিন্তু বাবা মার বাধ্য না, কিন্তু কিছু অবাধ্য সন্তানও থাকতে পারে। জি। তো তাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এটাই প্রথম হলো যে এখনকার নেটের যুগে, যেটা যে আমি যখন 88 সালে এই সাবজেক্টে আসি, তখনকার সময় কিন্তু এত নেট এত কিছু ছিল না। সেটাই। মানুষের বিশ্বাস ছিল ডাক্তারের অগাধ, কিন্তু আস্তে আস্তে এই যে বিশ্বাসটা নষ্ট হয়ে গেল, বিভিন্ন সময় নেটের জন্য হোক বা ডাক্তারদের আচার আচরণের জন্য হোক, অথবা আমাদের মানুষের আচার আচরণের জন্য হোক। এটা কিন্তু এক পক্ষে শুধু বলা যাবে না, সেটাই। দুই পক্ষই কিন্তু দায়ী। তা আমার কাছে মনে হয় যে মানুষের শেষ আশ্রয়স্থল কিন্তু যে একজন ডাক্তার। হ্যাঁ, সুতরাং আমার কোনো রোগী যে তারা আসে, তারা যদি একটা জিনিস চিন্তা করে যে আমার পরিবারের, হয়তো আমার পরিবারে কিন্তু আমার আত্মীয়দের মধ্যে অনেকেই ডাক্তার আছে, এক্স্যাক্টলি। তাদের জীবনের যে কষ্ট, যেভাবে তারা বেড়ে উঠেছে, যেভাবে তারা পড়াশোনা করেছে, অন্য 10টা মানুষ যেরকম হয়তো আড্ডা দিয়ে কাটেছে, আমাদের ডাক্তার কিন্তু সেই সুযোগ ছিল না। যখন ফাইনাল প্রপ আসতো বা কোনো প্রফেশনাল পরীক্ষা আসতো, আমার কাছে মাঝে মাঝে মনে হতো, যখন ছাদে যেতাম, মাথার একদম ঝিমঝিম করতো, তখন মনে হতো এখান থেকে লাফ দিয়ে নয় পড়ে যায়, আর ভালো লাগে, মনে হয় জেলের মধ্যে আছি। প্রত্যেক ডাক্তারের ইতিহাস কিন্তু এরকমই। এবং অন্য অনেক সাবজেক্ট কিন্তু সারা বছর পড়তে হয়, সারা জীবন পড়তে হয় না, ডাক্তারদের পড়তে হয়। হ্যাঁ, কারণ প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে আমাদের। এই যে যে চেঞ্জগুলির জন্য আপনাকে, যদি আপনি আপডেট থাকতে চান, তাহলে আপনাকে পড়তে হবে। সেই জন্য অনেক সময় আমার মেয়েরা বলতো, এখনো কি এত কি পড়ো, তুমি তো অনেক বড় ডাক্তার। হ্যাঁ। তা বলছি, বড় ডাক্তার হওয়ার জন্য এটা পাহাড়ে ওঠা কষ্ট, কিন্তু পাহাড়ে আবার উঠে টিকে থাকা আরো বেশি কষ্ট। সেই জন্য যদি আপডেট যদি না হয়, তাহলে কিন্তু মানুষ কিন্তু বুঝে যাবে যে আমার বিদ্যা বুদ্ধি সব কিছু। আর মানুষ যদি একবার যদি জানতে পারে যে আমার চিকিৎসা অন্য 10 জনের মতো, যে অভিজ্ঞতা থেকে, অভিজ্ঞতার আসলে কোনো দাম নাই। আমাদের যেটা যে সায়েন্টিফিক বেসিসে চিকিৎসা করতে হবে, হ্যাঁ। যেটা সারা পৃথিবীতে সর্বসম্মত, যেটা সেটা করতে হবে। অপশান দিতে হবে পেশেন্টদেরকে যে এই চিকিৎসা আছে, এটা করলে এরকম অনেক কস্টলি, এটা করলে সস্তায় করা যায়। অনেক রকমের ব্যক্তিগত অনেক এই সিদ্ধান্তের প্রসঙ্গ প্রসঙ্গে কিন্তু আমি একটু আছে। বলতে জি। চাই যে আসলে ডাক্তার এবং পেশেন্টের যে রিলেশনশিপ, এটির জন্য কিন্তু শুধু যে ডাক্তার দায়ী তা নয়, বা শুধু যে রোগী দায়ী তা নয়। এখন দেখেন, যেহেতু আমার পরিবারে বেশ কয়েকজন ডাক্তার আছে, আমি জানি ছোটবেলা থেকেই আমরা দেখে এসেছি একটা পরিবেশ। আমার বাবা ডাক্তার, আমার ছোট বোন ডাক্তার, তো দেশে বিদেশে তারা কাজ করছে। আমার ছোট বোন গতকালকেই ওর একটা পরীক্ষা হলো, যেখানে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট সে হলো জার্মানির মতন দেশে, যেখানে জার্মানরাই ওই ডিগ্রিটা অ্যাচিভ করে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমি এই জায়গাটাতে আমি বলতে চাই যে আমাদের বর্তমানে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থাটা যদি দেখেন, এই এখন খুব অস্থিরতা চলছে।
মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়া নিয়ে খুব বাড়াবাড়ি চলছে, তো এটিকে তারা কাজে লাগায়, আসলে ডাক্তারদের বিরুদ্ধে কাজে লাগায় বা যে কোনো একটি পেশার বিরুদ্ধে কাজে লাগায়। তো রিসেন্ট যে ঘটনাগুলো ঘটলো, এটি আসলে আমরা কোনো মনুষ্য জাতির মধ্যে ফেলতে পারি না তাদেরকে। এই গতকালকে বা পরশুদিন যে মেয়েটিকে হত্যা করা হলো, রামিসা নামের ছোট্ট একটি শিশু, এই শিশুকে যেভাবে করে হত্যা করা হলো এবং যে নির্যাতনের মধ্যে দিয়ে গেল, আমি তো কল্পনা করতে পারি না, আমি আসলে ভাবতেও পারি না যে তার কষ্টটা কতটুকু ভয়ানক ছিল। এই মানুষরাই কিন্তু সমাজে ঘোরাফেরা করছে, তারাও একসময় ডাক্তারের কাছে আসে, তারাই কিন্তু এই মবটা তৈরি করে। এই ধরনের মন মানসিকতার মানুষই কিন্তু শরীয়তপুরে যে ডাক্তারকে পিটিয়ে জখম করে আহত করে মারাত্মকভাবে আহত হয়ে আছে, মেরেই ফেলেছিল, প্রায় কাছাকাছি নিয়ে গেছে, প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। তো এই যে এই অবস্থাটা সৃষ্টি করছে কারা? সেই মানুষগুলো কিন্তু আমাদের সমাজেরই একটি অংশ এবং তারা ঘুরে বেড়াচ্ছে। তো এই জায়গাতে আমি বলবো যে এই ধরনের অমানুষের মতন যে মানুষগুলো, তাদেরকে আসলে সঠিক পথে আনতে হবে। এটা কিন্তু একটি সিস্টেমেটিক বিষয়, আসলে সামাজিক সঠিক পথে শুধু না, তাদের অন্যরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি যখন দেখবে তখন তারা ঠিক হবে। এই কোনো শাস্তি নাই আমাদের দেশে, বারবার একই ঘটনা ঘটে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, এই যে একটি শিশুর ঘটনা ঘটলো, তার আগে আসিয়া নামে একটি শিশুর ঘটনা ঘটেছে, তার আগে অনেক এরকম আসলে বলে শেষ করা যাবে না। তনুর ঘটনা ঘটেছে, ইয়াসমিনের ঘটনা ঘটেছে। এরকম ঘটনাগুলো কিন্তু চিকিৎসকদের বেলায়ও আছে, যে চিকিৎসকদের সাথে যে দ্বন্দ্বে জড়াচ্ছে, এটির তো শেষ নাই। একদিন মাগুরাতে একটা ডাক্তারকে পিটাতে পিটাতে মেরেই ফেললো এই মব জনতা। চিকিৎসকদের উপরে অহরহ এ ধরনের ঘটনা ঘটছে, কোনোটা পত্রিকায় আসে, কোনোটা আসে না। কিন্তু আমার নিজেরও অভিজ্ঞতা আছে এমন। উনি চমৎকার একটা কথা বলেছেন যে যারা চিকিৎসা সেবার সাথে যুক্ত, সিস্টেমটাকে আপনারা স্ট্রেংথেন করছেন সো দ্যাট তারা আরো সার্ভিস দিতে পারে। আমরা কিন্তু চাই আরো বেশি সার্ভিস দিতে, কিন্তু নিরাপত্তার সাথে সার্ভিসটা দিতে চাই। সেটাই এই জায়গাটায় ডক্টর শাফি ভূঁইয়া, যে আপনার দেশের তো আপনার বেশ ঘনিষ্ঠ যোগাযোগ আছে, আপনার বন্ধু বান্ধবরা চিকিৎসার সাথে জড়িত, আপনি টরন্টোতে দেখছেন, পার্থক্যটা কোথায় মনে হয়? সেখানে ডাক্তারদের এই যে ভালো বোধ করার বিষয়টা, নিরাপদ বোধ করার বিষয়টা, এটার সাথে আমাদের দেশের মূল পার্থক্যটা কোথায়? কোনো প্রবলেমটার মধ্যে আমি ব্যক্তিকে নিয়ে আসতে চাই না, আমি নিয়ে আসতে চাই ইস্যুটা হচ্ছে রিলেশনশিপ বিল্ডিং। তো আমাদের নর্থ আমেরিকায় বা উন্নত G7 কান্ট্রিতে ডাক্তার বা নার্স বা হেলথ প্রফেশনাল এডুকেশনের মধ্যে পুরাই কিন্তু সায়েন্স না, we also included art, culture, communication, these things included. এই জন্য যারা সেবা দেয় ওনাদের এই জিনিসটা সম্বন্ধে ধারণা থাকে যে হিউম্যান রিলেশনশিপটা কিভাবে বিল্ড করতে হয়, রিপোর্টটা কিভাবে বিল্ড করতে হয়। আমাদের মনে করেন হাসপাতালে 1 ঘন্টার মধ্যে 120টা পেশেন্ট যদি দেখতে হয়, আপনি রিলেশনশিপ বিল্ড করবেন কখন? So you have to build a system so people, ডাক্তার সাহেবরাও তো মানুষ, নার্স মিডওয়াইফরাও তো মানুষ। তো অনেস্টলি স্পিকিং আমার কাজ কিন্তু শুরু হয়েছে কালিয়াকৈর উপজেলায়, তারপর আমি আজিমপুর মাতৃসদন ম্যাটারনিটি সেন্টারে। তো আমি দেখেছি যে কমিউনিকেশনটা কত ল্যাকিং, এবং এটার জন্য কোনো ইনস্ট্রাকশন আমাদের রেডিলি অ্যাভেলেবল ছিল না। That's why I went to Japan for PhD in the social science department to understand the relationship between doctor and nurses and the patient. আমি তো আসলে গান তেমন পারি না, আমি একটু সাহায্য নিচ্ছি। যে আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ, আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি ধীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান চিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। দর্শক, আজকে আমরা
ছিলাম একটি বিশেষ আয়োজনে ঈদ উপলক্ষে। আপনাদের সাথে আমাদের 3 জন ডক্টর যারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যোগদান করলেন, তাদের জীবনের স্মরণীয় বিষয়গুলো, কেন তারা এই চিকিৎসা পেশায় আসলেন সেই বিষয়গুলো আমরা শুনলাম। এবং একই সাথে পারিবারিক জীবনে তারা কিভাবে স্যাক্রিফাইস করছেন, তাদের যেই উৎসর্গের কাহিনী, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই আয়োজনের একটি বিশেষ উদ্দেশ্য ছিল, আমাদের সাম্প্রতিককালে আমরা যেটা দেখছি আমাদের দেশে ডাক্তারদের সাথে আমাদের সাধারণ মানুষদের যেই সম্পর্ক, সেই সম্পর্কের জায়গায় আমাদের কিন্তু একটি নতুন জায়গায় পৌঁছতে হবে। আপনারা নিশ্চয়ই আজকের আয়োজন থেকে টের পেলেন কত কঠিন একটি পরিশ্রমের মধ্য দিয়ে, ডেডিকেশনের মধ্য দিয়ে তারা আজকে পৌঁছেছেন এবং আপনাদের চিকিৎসা সেবায় যুক্ত হয়েছেন। আশা করি এই আয়োজনের মধ্য দিয়ে তাদের সাথে আমাদের সম্পর্কের একটি নতুন বোঝাপড়া তৈরি হবে। আপনাদের সকলের ঈদ ভালো কাটুক। আমাদের ডাক্তারগণ যে যেখানে আছেন সকলের ঈদ ভালো কাটুক, পরিবারকে নিয়ে একটি ভালো সময় কাটান, সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি।